গুড ইভিনিং এভরিবডি, সবাইকে স্বাগত। রাইসমার্ট বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমরা রাইসমার্ট বাংলা ইউটিউব চ্যানেলে আমরা ফিজিক্সের কিছু প্রশ্নপত্র, ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পদার্থবিদ্যার ওপরে যে ধরনের কোশ্চেনগুলো আমাদের বর্তমান বিভিন্ন এক্সাম ওরিয়েন্টেড বিভিন্ন পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ, সেই ধরনের একটা চ্যাপ্টার নিয়ে আজকের আমরা আলোচনা করব। তাদের বিশেষ কিছু প্রশ্নপত্র নিয়ে আমরা আজকের আলোচনা করব। কোন কোন এক্সামগুলো আজকের নিয়ে আমরা দেখব। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, ডাব্লিউবিপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ক্লার্কের পরীক্ষা এবং মিসলেনিয়াস সার্ভিস। এই যে পিএসসি মিসলেনিয়াস সার্ভিস, তোমরা জানো খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। অনেক সংখ্যক ছাত্রছাত্রী এই ধরনের পরীক্ষাতে বসেন এবং খুবই ভ্যাকেন্সি থাকে, বেশি সংখ্যক ভ্যাকেন্সি আমরা দেখেছি থাকে। অনেক ছাত্রছাত্রী এগুলোকে পরীক্ষা দেয় এবং চাকরিও পাচ্ছে। তোমরা এই ধরনের পরীক্ষাগুলোর জন্য ফিজিক্সের একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আজকের আমরা আলোচনা করব। তা দেখা যাক আমরা কি চ্যাপ্টার আজকের আলোচনা করতে যাচ্ছি। দেখো, আজকের আমরা যেটা আলোচনা করব, আমরা একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি। একটা অ্যানিমেশন দেখো, এই অ্যানিমেশনটা দেখে আমরা কি আলোচনা করব একটা তোমরা আইডিয়া করতে পারছো। পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরছে, শুধু পৃথিবী নয়, সূর্য কেন্দ্রে আছে, অন্যান্য প্ল্যানেট বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্রত্যেকটা প্ল্যানেট দেখো ঘুরছে, একটা প্ল্যানেটারি সিস্টেম। তার মানে আমরা এখানে আলোচনা করতে যাচ্ছি ইউনিভার্স রিলেটেড একটা কিছু ফ্যাক্ট। আবার এখানে দেখো আরেকটা অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি, একটা গাছ থেকে একটা ফল পড়ছে। তার মানে ফলটা কেন পড়লো, এই ফলটা পড়ার পেছনে কারণ কি, তাহলে আমরা এখন কি আলোচনা করতে যাচ্ছি, তাহলে সবাই নিশ্চিত আলোচনা একটা বুঝতে পেরেছো, সবার মধ্যে একটা আইডিয়া এসে গেছে যে আজকের আমাদের আলোচনার বিষয় কি। আজকের আমাদের আলোচনার বিষয় হলো গ্র্যাভিটেশন। তাহলে আজকের আমাদের আলোচনার বিষয় কি? গ্র্যাভিটেশন, অর্থাৎ মহাকর্ষ। মহাকর্ষ কি, অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষের প্রভাবে কিভাবে আমরা দেখতে পাই যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, আমাদের দৈনন্দিন জীবনে জোয়ার ভাটা এবং বিভিন্ন যে প্রভাবগুলো আমরা দেখতে পাই, বিভিন্ন ঘটনা, সেই ঘটনাগুলো কিভাবে গ্র্যাভিটেশনের সাহায্যে ঘটছে, সেগুলোকে নিয়ে আজকের আমরা একটু আলোচনা করব এবং সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলোও কিন্তু আজকের আমরা একটু আলোচনা করব। দেখা যাক, হাউ মেনি নাম্বার অফ ফান্ডামেন্টাল ফোর্সেস ইন নেচার। আমাদের প্রকৃতিতে কতগুলো ফান্ডামেন্টাল ফোর্স আছে। ফান্ডামেন্টাল ফোর্স মানে কি? প্রাথমিক বল, অর্থাৎ যে বলগুলো বাই ডিফল্ট বাই নেচার অটোমেটিক আছে, আমরা কিন্তু এটাকে ম্যানমেডেড করতে পারি না, এটা অটোমেটিক আছে। সেই ধরনের ফোর্সগুলো কি কি? দেখো এখানটা স্কেচ তোমরা দেখতে পাচ্ছ, সেল, মলিকিউলস, মলিকুলার ইন্টারাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং ফোর্স, অ্যাটমস, গ্র্যাভিটেশনাল ফোর্স, কোয়ার্ক, উইক ফোর্স, বিটা এমিশন। এই জায়গাটার মধ্যে অ্যাকচুয়ালি আছে কি, একটা যেন স্কেচ আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখা যাক কি আসছে। তো দেখো এই ছবিটার মধ্যে আমরা কি দেখছি, গ্র্যাভিটেশনাল ফোর্স। একজন ছেলে একটা ফুটবলকে নিয়ে নাচাচ্ছে, তাহলে এই যে ফুটবলটাকে নাচাচ্ছে, ফুটবলটা নিচের দিকে পড়ছে, আবার ড্রপ খেয়ে ওপরের দিকে উঠলো, এই ফুটবলটা যে নিচের দিকে নামছে, এটার পেছনে কারণ কি না? গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা ওয়েট কাজ করছে, গ্র্যাভিটেশনাল ফোর্স। নেক্সট, আমাদের শরীরের মধ্যে যদি আমরা কোষগুলোকে যদি দেখি, তাহলে এই যে সেল কোষ থেকে আমরা পাচ্ছি মলিকিউলস, অর্থাৎ কি মলিকিউলার ইন্টারাকশন। দেখো মলিকিউলার ইন্টারাকশন। নেক্সট, মলিকিউলসকে যদি আমরা আরও একটু ডিপে যদি দেখি, ভেঙে যদি দেখি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে অ্যাটম এবং তার মধ্যে থাকছে কি নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন এবং প্রোটন থাকছে, আউটার মোস্ট সেলে থাকছে ইলেকট্রন। তাহলে এদের মধ্যে যে বাইন্ডিং ফোর্স, এদের মধ্যে যে বলটা কাজ করছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এবং কি নিউক্লিয়ার ফোর্স। তাহলে এই ফোর্সগুলো কিন্তু ম্যানমেডেড নয়, বাই ডিফল্ট বাই নেচার অটোমেটিক আছে। এই ধরনের ফোর্সগুলোকে আমরা বলছি ফান্ডামেন্টাল ফোর্স। তাহলে সেখান থেকে আমরা উইক ফোর্স, অর্থাৎ কি দুর্বল, এবং বিটা এমিশন, বিটা কণার যে নিঃসরণ, এই জাতীয় যে সমস্ত ফোর্সগুলো আমরা আলোচনা করব, এগুলো সবই কিন্তু ফান্ডামেন্টাল ফোর্স। তাহলে কোশ্চেনটা ছিল হাউ মেনি নাম্বার অফ ফান্ডামেন্টাল ফোর্সেস ইন নেচার। তাহলে এইটা আমরা একটা স্কেচ দেখলাম, তাহলে প্রকৃতপক্ষে কতগুলো ফান্ডামেন্টাল ফোর্স আছে, তাহলে আমরা এবার সেই দিকে যাব। তাহলে দেখা যাক ফান্ডামেন্টাল ফোর্স।
ফান্ডামেন্টাল ফোর্স কি কি? 1 নম্বর পেয়ে গেছি গ্র্যাভিটেশনাল ফোর্স। দেখো উইকেস্ট ফোর্স ইন নেচার, ব্র্যাকেটে আমি লিখে দিয়েছি উইকেস্ট ফোর্স। তার মানে তোমরা ভাবো যত ফোর্স আছে সব থেকে উইকেস্ট বলেছি, মানে কি দুর্বলতম বল, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল। তাহলে এই যে ইউনিভার্স, মহাবিশ্ব এক্সিস্ট করছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, কত দূরত্বে আছে, তাদের মধ্যে একটা বল কাজ করছে, অথচ সেই বলটার স্ট্রেংথ নাকি সব থেকে কম। হ্যাঁ, এটাই ঠিক। মহাকর্ষীয় বলের স্ট্রেংথ হচ্ছে আদার্স ফান্ডামেন্টাল ফোর্সগুলোর থেকে সব থেকে কম, এবং সেই কম ফোর্সের কারণেই আমাদের ইউনিভার্স অথচ এক্সিস্ট করছে। নেক্সট, সেকেন্ড আমরা পাচ্ছি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এটাকে আমরা বলি মিডিয়াম রেঞ্জ ফোর্স, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে শক্তিশালী, এবং ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হচ্ছে নিউক্লিয়ার ফোর্সের থেকে কম শক্তিশালী। নিউক্লিয়ার ফোর্স হচ্ছে সব থেকে স্ট্রেংথ বেশি, অর্থাৎ শক্তিশালী। নিউক্লিয়ার ফোর্স দুই ভাগে ভাগ হয়, একটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, সেকেন্ড আমরা পাচ্ছি উইক নিউক্লিয়ার ফোর্স। এই স্ট্রং নিউক্লিয়ার এবং উইক নিউক্লিয়ার, এটা দুজনেই হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। তাহলে এখান থেকে আমরা টোটাল সামারি কি পেলাম? তাহলে সামারি পেলাম 4 ফোর্সেস গভর্নস দ্য ইউনিভার্স। আমাদের ইউনিভার্সটাকে চালাচ্ছে 4 ফোর্সেস। দ্য গ্র্যাভিটেশনাল অ্যান্ড দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হ্যাভ ইনফাইনাইট রেঞ্জ, whereas the strong and weak nuclear forces act at a subatomic level। তার মানে লং ডিস্টেন্সের ক্ষেত্রে যখন আমরা দেখব তখন পাবো গ্র্যাভিটেশনাল ফোর্স, সাবঅ্যাটমিক রেঞ্জ, অ্যাটমিক নিউক্লিয়াস এবং তার সারাউন্ডিংসে ইলেকট্রন, এদের মধ্যে যে ফোর্সগুলো কাজ করছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এবং নিউক্লিয়ার ফোর্স। এই টোটাল ফোর্সটাই হচ্ছে, এই যে সম্পূর্ণ ফোর্সের এই যে ফ্যাক্ট, সবটাই হচ্ছে ফান্ডামেন্টাল ফোর্স। আর এটাই আমাদের এই যে জগৎ, এই যে সৌরজগৎ এবং আমাদের যে ইউনিভার্স, এই টোটাল ফোর্সটাই কিন্তু এদের আন্ডারে কিন্তু আমরা পাচ্ছি ইউনিভার্সে। এই 4টে ফোর্স কিন্তু আমাদের ইউনিভার্সকে চালাচ্ছে। এবার যদি বলা হয় এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কত টাইম স্ট্রঙ্গার, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কত টাইম স্ট্রঙ্গার, এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অ্যাকচুয়ালি 10 টু দি পাওয়ার 36 টাইম স্ট্রঙ্গার দেন দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। নিউক্লিয়ার ফোর্স, অ্যাকচুয়ালি নিউক্লিয়ার ফোর্স হচ্ছে 10 টু দি পাওয়ার 38 টাইম স্ট্রঙ্গার দেন দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে সব থেকে স্ট্রঙ্গারটা আমরা কি পেলাম? নিউক্লিয়ার ফোর্স। মিডিয়াম রেঞ্জ ফোর্স কি পেলাম? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। উইকেস্ট ফোর্স কি পেলাম? গ্র্যাভিটেশনাল ফোর্স। নেক্সট পার্টে এবার আমরা যাব। এই গ্র্যাভিটেশনাল ফোর্স কি বলতো? কাকে বলবো এই গ্র্যাভিটেশনাল ফোর্স? এই গ্র্যাভিটেশনাল ফোর্স কি? নিউটন ডিসকভার দ্যাট not only the objects that are falling and the moon, but all objects in this universe attract each other, and the same force is responsible for this attraction. He called it a gravitational force. তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স কাকে বলবো? গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে অল ওভার ইউনিভার্স ইচ অ্যান্ড এভরি অবজেক্ট অলওয়েজ অ্যাট্রাক্ট ইচ আদার। সেটা স্মল অবজেক্ট হতে পারে, আবার হেভি অবজেক্টও হতে পারে, লাইট অবজেক্টও হতে পারে, লং ডিস্টেন্সের অবজেক্ট হতে পারে, শর্ট ডিস্টেন্সের অবজেক্ট হতে পারে। বাট ইউনিভার্সে মাস এবং সার্টেন ডিস্টেন্স যদি ক্রিয়েট করে তাহলে তাদের মধ্যে যে ফোর্স কাজ করবে দ্যাট ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। এই গ্র্যাভিটেশনাল ফোর্স ইম্পর্টেন্স কি, কি কি গুরুত্ব আছে? ফার্স্ট আমরা দেখছি গ্র্যাভিটেশনাল ফোর্স বাইন্ডস আর্থ টু দ্য আর্থ। আমরা যে পৃথিবীর ওপরে ঘোরাফেরা করছি, এই যে হাঁটাচলা করছি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, প্রত্যেকটা হচ্ছে ডিউ টু দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। সেকেন্ড, গ্র্যাভিটেশন কজ টাইডস ডিউ টু দ্য মুন অ্যান্ড সান অন আর্থ। এই যে আমরা পৃথিবীতে দেখতে পাই নদীতে জোয়ার ভাটা হচ্ছে, এই জোয়ার ভাটার পেছনে মূল কারণ কি? গ্র্যাভিটেশনাল ফোর্স। কার গ্র্যাভিটেশনাল ফোর্স? মুন এবং সান, চন্দ্র এবং সূর্যের মিলিত আকর্ষণ বলের জন্য জোয়ার ভাটা হয়। তাহলে মূল আকর্ষণটা কার?
মুনের এফেক্ট হচ্ছে সব থেকে বেশি। সান যেহেতু লং ডিস্টেন্সে আছে, সানেরও এফেক্ট আছে, কিন্তু সানের এফেক্ট কম। মেন এফেক্ট কার? মুনস গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে মেন এফেক্ট ফর দ্য টাইডাল। নেক্সট, দ্য মুন রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ বিকজ অফ গ্র্যাভিটি। মুন রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ বিকজ অফ গ্র্যাভিটি। চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে। তাহলে যে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে, এর পেছনে কার গ্র্যাভিটেশনাল ফোর্স রেসপন্সিবল? পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স রেসপন্সিবল। পৃথিবী যদি চাঁদের ওপরে গ্র্যাভিটেশনাল ফোর্স না দিত, তাহলে পৃথিবীর চারিদিকে চাঁদ কখনো রিভলিউশন করতো না। নেক্সট, প্ল্যানেট মুভস রাউন্ড দ্য সান বিকজ অফ গ্র্যাভিটি। সূর্যের চারিদিকে বিভিন্ন প্ল্যানেট রিভলিউশন করছে। পৃথিবী, বুধ, শুক্র, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্রত্যেকটা প্ল্যানেটের যে রিভলিউশন অ্যারাউন্ড দ্য সান, এদের পেছনে কারণ সান প্ল্যানেটদের ওপরে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করে। নেক্সট, necessary centripetal force is provided by the gravitational force exerted by the earth. চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে, তাহলে ফোর্সটা কে দিচ্ছে? আর্থ। তাহলে আমরা এখানে দেখে নিই, পৃথিবী, চাঁদ সারাউন্ডিংসে রিভলিউশন করছে, গ্র্যাভিটেশনাল ফোর্স দেখো, পৃথিবী পৃথিবী মুনের ওপরে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স দিচ্ছে, মুন বাইরের দিকে একটা পুশ করছে ফোর্স, দ্যাট ইজ দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স। বাট সেই সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে কে ব্যালেন্স করছে? পৃথিবীর দ্বারা গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এখানে মুনের যে অরবিট, এই অরবিটটা ফিক্সড। এবার যদি গ্র্যাভিটেশনাল ফোর্স না থাকে, পৃথিবী যদি চাঁদের ওপরে গ্র্যাভিটেশনাল ফোর্স না দেয়, তখন কি হবে? চাঁদ তখন এই গ্র্যাভিটেশনাল ফোর্স ডিসঅ্যাপিয়ারের পেছনে সঙ্গে সঙ্গে এই ট্যানজেন্সিয়াল পাথ বরাবর এরা পেরিয়ে যাবে। তাহলে চাঁদ পৃথিবীর সারাউন্ডিংসে ঘুরছে কারণ পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স। যদি গ্র্যাভিটেশনাল ফোর্স না থাকে, চাঁদ অরবিট ছেড়ে সোজা বাইরের দিকে বেরিয়ে যাবে ট্যানজেন্সিয়াল পাথ বরাবর। নেক্সট, টাইডাল এফেক্ট। আমরা এগুলো সব গ্র্যাভিটেশনালের এফেক্ট হিসেবে বলেছি। এই দেখো টাইডাল এফেক্ট, অ্যানিমেশনটা তোমরা দেখতে পাচ্ছ। এই অ্যানিমেশনে দেখো, এখানে আমরা বলছি সানের পজিশন, পৃথিবী রোটেশন করছে, পৃথিবীর সারাউন্ডিংসে মুন রিভলিউশন করছে। তাহলে এক একটা পজিশন দেখো, সান, আর্থ এবং মুন এরা যখন একই সঙ্গে থাকছে ঠিক এই পজিশনটাতে, দ্যাট ইজ দ্য স্প্রিং টাইড। স্প্রিং টাইড মানে কি? আমরা যেটাকে আমরা বলছি ভরা জোয়ার। এই যে জোয়ার এবং ভাটা, তাহলে জোয়ার, ভরা জোয়ারের পেছনে তাহলে এখানে কারণ কি? মুন এবং সান উভয়েরই ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে অ্যাট এ টাইম পৃথিবীতে কোনো দুটো অপোজিট পোলে একসঙ্গে কিন্তু জোয়ার হচ্ছে। দেখো প্রত্যেকটা ছবিতে এদিকে যখন জোয়ার, ঠিক তার অপোজিট প্রান্তেও তুমি দেখবে জোয়ার থাকবে। ঠিক আছে? অ্যাট এ টাইম দিনে দুবার করে আমরা জোয়ার পাই, দিনে দুবার করে আমরা ভাটা পাই। তাহলে নিপ টাইড কোনখানে? যখন দেখো 90 ডিগ্রি রিভলিউশন পজিশনে থাকছে, মুন, সান এরা যখন 90 ডিগ্রি পজিশনে থাকছে, তখন দেখো নিপ টাইড। তাহলে নিপ টাইডে হচ্ছে ফোর্স ক্যান্সেল করছে, সেই কারণে হচ্ছে জলস্তর নেমে গেছে। আবার যখন তারা সেম ডিরেকশনে থাকছে, ডিউ টু দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, দেখো জলস্তর কিছুটা বেশি। এখানে তিনটে সার্কেল আমরা ব্যবহার করেছি। দেখো এই যে রেড সার্কেল, এটা হচ্ছে সোলার টাইড, অর্থাৎ কি সান ফিক্সড ডিস্টেন্সে আছে, তাই দেখো এই সার্কেলটা কিন্তু কখনো চেঞ্জ হচ্ছে না। নেক্সট, আমরা ব্লু কালারের যে লাইনটা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ দ্য লুনার টাইড। ডিউ টু দ্য মুন ফোর্স অফ অ্যাট্রাকশন, এই লাইনটা দেখো কন্টিনিউয়াসলি ভ্যারিড করছে, ব্লু কালারের যে লাইন। আবার দেখো রেজাল্টিং ফোর্স, অর্থাৎ চন্দ্র এবং সূর্য এদের মিলিত রূপ, এই মিলিত যে ফোর্স অফ অ্যাট্রাকশন, সেইটার জন্য কিন্তু দেখো আমরা ফাইনাল এফেক্টটা পাচ্ছি। একবার পাচ্ছি কি নিপ টাইড, একবার পাচ্ছি স্প্রিং টাইড। তাহলে এই যে জোয়ার ভাটা, এর পেছনে মূল কারণটা কি পেলাম? এর পেছনে মূল কারণটা পেলাম চন্দ্র এবং সূর্যের মিলিত আকর্ষণ বল। নেক্সট, প্রপার্টিজ অফ গ্র্যাভিটেশনাল ফোর্স। কি কি প্রপার্টি আছে? ফার্স্ট, মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রাকটিভ ফোর্স। খুবই সিম্পল, যে দুটো বস্তুর মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা দেখব, তাদের মাঝখানে কোনো বস্তু যদি থাকে, কোনো মাধ্যম যদি থাকে, কোনো রকম গ্র্যাভিটেশনাল ফোর্সের ওপর এফেক্ট ফেলবে না।
তাই মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট এবং অ্যাট্রাকটিভ নেচার, আকর্ষণধর্মী বল। সেন্ট্রাল কনজারভেটিভ ফোর্স, কেন্দ্রীয় সংরক্ষী বল, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে কাজ করে। যেমন ধরো আমার ওপরে পৃথিবী একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করেছে, কোন ডিরেকশন, আমি এবং পৃথিবী আমাদের যে দুটো অবজেক্ট, আমি আমার টোটাল বডির একটা সেন্টার অফ গ্র্যাভিটি আছে, পৃথিবী তার একটা সেন্টার অফ গ্র্যাভিটি আছে। এই সেন্টার অফ গ্র্যাভিটি গামী যে সমস্ত যে লাইন থাকছে কানেক্টিং লাইন, এই কানেক্টিং লাইন বরাবর কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে, তাই আমরা বলছি কি সেন্ট্রাল কনজারভেটিভ ফোর্স। নেক্সট, ওবে ইনভার্স স্কোয়ার ল, মানে কি ইনভার্স স্কোয়ার সূত্র মেনে চলে। এখান থেকে আমরা এবার যাব গ্র্যাভিটেশনাল ফোর্স কি করে মেজারমেন্ট হবে এবং নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। তাহলে আমাদের নেক্সট আজকের আলোচনা হবে কি নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশনাল ফোর্সেস ইজ এ নন কন্ট্যাক্ট ফোর্স, অর্থাৎ কি নন কন্ট্যাক্ট মানে কি কন্ট্যাক্ট না থাকলেও এই ফোর্স কিন্তু এফেক্ট করবে। যেমন ধরো এই পেন এবং পৃথিবী এরা কন্ট্যাক্টে নেই, কিন্তু আমি পেনটাকে যদি ফেলে দিই পেনটা কিন্তু গ্রাউন্ডে গিয়ে পড়বে। তার মানে কি পৃথিবী পেনের সঙ্গে কন্ট্যাক্ট না থাকলেও পেনটা কিন্তু অটোমেটিক্যালি গ্রাউন্ডের দিকে যাচ্ছে, কারণ পৃথিবীর ফোর্স অফ অ্যাট্রাকশনের দ্বারা। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স এক প্রকার নন কন্ট্যাক্ট ফোর্স। তাহলে এখানে প্রশ্ন, কন্ট্যাক্ট ফোর্স কারা? ফ্রিকশন। ফ্রিকশন হচ্ছে এক প্রকার কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট যদি না থাকে তাহলে কিন্তু ফ্রিকশন হবে না, সেই কারণে ফ্রিকশন হবে কন্ট্যাক্ট ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স হবে নন কন্ট্যাক্ট ফোর্স। নেক্সট, ল অফ গ্র্যাভিটেশন। অ্যাকর্ডিং টু নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, every particle in the universe attract every point, every other particle with a force which is directly proportional to the product of their masses and inversely proportional to the square of the distance between them. This force acts along the line joining the two particles. যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে দুটো পার্টিকেলের মধ্যে যে সেন্টার টু সেন্টার কানেক্টিং লাইন, সেই লাইন বরাবর কাজ করবে। কি করে আমরা এটাকে মেজারমেন্ট করব? নেক্সট স্লাইডে আমরা দেখব এদের ক্যালকুলেশন। ধরো একটা পার্টিকেল নিয়েছি m1, ধরো আমি আমার মাসটাকে ধরলাম m1। পৃথিবীতে কোনো একটা অবজেক্ট তুমি ধরে নাও যার মাস m1, আরেকটা অবজেক্ট ধরো তাদের মাস আছে m2। এই দুটো অবজেক্টের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে। কোন দিকে কাজ করবে? অবজেক্ট দুটোর দেখো সেন্টার টু সেন্টার কানেক্টিং লাইন বরাবর কাজ করছে। আমরা একটা লাইন দিয়ে জয়েন করলাম, তাহলে ফোর্সের ডিরেকশন কোন দিকে থাকবে? দেখো m1 অবজেক্ট m2 এর দিকে ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যাপ্লাই করছে, সিমিলার m2 ও তো অ্যাপ্লাই করতে পারে। দেখো m2 m1 এর দ্বারা অ্যাট্রাকশন ফোর্স অ্যাপ্লাই করছে বা ফিল করছে, তাহলে এই ফোর্সটাকে আমরা দিলাম F। অ্যাকর্ডিং টু নিউটনস ল, এই গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে আমরা কি করে মেজারমেন্ট করব? না, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শন টু দ্য প্রোডাক্ট অফ মাস অফ দ্য অবজেক্ট, যখন ডিস্টেন্স ফিক্সড থাকে। তাহলে দেখো F প্রপোর্শন m1 m2 when distance constant. নেক্সট, F প্রপোর্শন 1/r স্কোয়ার when mass constant. তাহলে আমরা অ্যাকর্ডিং টু ম্যাথমেটিক্সের রুলস অনুযায়ী যখন কোনো রাশির সঙ্গে আমরা ভ্যারিয়েবল, যখন আমরা তাদের রিলেশন তৈরি করছি, বাকি টার্মগুলোকে কনস্ট্যান্ট রাখতে হয়। তাহলে যখন মাসের সঙ্গে রিলেশন করব তখন ডিস্টেন্স কনস্ট্যান্ট, যখন ডিস্টেন্সের সঙ্গে রিলেশন করব তখন মাস কনস্ট্যান্ট। এবার এই প্রপোর্শন সাইন তুলতে গেলে আমাকে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে হবে, যাকে আমরা বলি প্রপোর্শনাল কনস্ট্যান্ট। এই প্রপোর্শনাল কনস্ট্যান্ট হিসেবে এখানে আমরা অ্যাপ্লাই করেছি ক্যাপিটাল জি। এই ক্যাপিটাল জিটাকে বলা হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। জি হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যার মান 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। এটা কোন সিস্টেম? নিউটন মিটার কেজি, প্রত্যেকটা হচ্ছে এসআই পদ্ধতিতে। 6.67 ইন্টু 10⁻⁻8 ডাইন সেমি স্কোয়ার পার গ্রাম স্কোয়ার। এটা কোন সিস্টেম? সিজিএস সিস্টেম। ডাইমেনশন কি? ডাইমেনশনটা কিন্তু এখান থেকে বের করতে হয়। ধরো নিউটন, নিউটন মানে কি ফোর্স, যার ডাইমেনশন ml t⁻²। মিটার স্কোয়ার, মিটার মানে কি লেন্থ, লেন্থের ডাইমেনশন পাবো l তার স্কোয়ার। কেজি টু দি পাওয়ার -2, কেজি মানে কি মাস, তাহলে মাসের ডাইমেনশন কি m টু দি পাওয়ার -2। তাহলে ফাইনাল অ্যান্সার কি পাচ্ছি? m টু দি পাওয়ার -2 ইন্টু m, দ্যাট ইজ m ইনভার্স। l স্কোয়ার ইন্টু l, দ্যাট ইজ l কিউব, t টু দি পাওয়ার -2। তাহলে কি দাঁড়ালো? m ইনভার্স l কিউব t টু দি পাওয়ার -2।
এই যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের ভ্যালু প্রথম কে ক্যালকুলেট করেছিলেন? দেখো এইটা কিন্তু একটা অপরিচিত নাম, যা গ্র্যাভিটেশনের সঙ্গে তোমরা খুবই কম শুনেছ। গ্র্যাভিটেশনের জন্য তোমরা শুনেছ নিউটন, কেপলার, গ্যালিলিও, বাট দেখো এখানে ভ্যালু অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ফার্স্ট ক্যালকুলেটেড বাই নাম কি? হেনরি ক্যাভেন্ডিশ। তাহলে আজকের আমরা এই যে পার্টটা পড়লাম, গ্র্যাভিটেশন, গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশন কাকে বলে, তাদের প্রপার্টি, তার কি কি গুরুত্ব আছে, ডেইলি লাইফে কিছু ঘটনা, এখান থেকে প্রশ্ন কীরকম হবে? কারণ শুধু পড়লে তো হবে না, পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং ডাব্লিউবিসিএস প্রিলিমস, এইগুলোতে কী ধরনের কোশ্চেন আসে। এই যে ভ্যালু অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ফার্স্ট ক্যালকুলেটেড বাই, এটা ডাব্লিউবিসিএস 2019 প্রিলিমিমসের কোশ্চেন ছিল। ডাব্লিউবিসিএস 2019 প্রিলিমসের কোশ্চেন ছিল এটাই, ফার্স্ট কে ক্যালকুলেট করেছিলেন। অ্যান্সার হবে হেনরি ক্যাভেন্ডিশ। নেক্সট, ফার্স্ট কোশ্চেন, টু অ্যাস্ট্রোনটস আর ফ্লোটিং ইন গ্র্যাভিটেশনাল ফ্রি স্পেস, তার মানে গ্র্যাভিটেশন নেই। আফটার হ্যাভিং লস্ট কন্ট্যাক্ট উইথ দেয়ার স্পেসশিপ, স্পেসশিপ থেকে তারা ডিটাচ হয়ে গেছে। দ্য টু উইল, ওই দুটো অবজেক্ট কি হবে? তাহলে টাইম দিয়ে দিচ্ছি 20 সেকেন্ডের মধ্যে, যদি তোমরা পারো এর অ্যান্সার কি হতে পারে। আমি তো অবশ্যই বলবো এদের অ্যান্সার কি হবে, কিন্তু তোমরা একটু আইডিয়া করো এদের অ্যান্সার কি হতে পারে। ফার্স্ট অপশান আছে মুভ টুয়ার্ডস ইচ আদার, অপশান বিতে আছে মুভ অ্যাওয়ে ফ্রম ইচ আদার, অপশান সিতে আছে উইল বিকাম স্টেশনারি, অপশান ডিতে আছে কিপ ফ্লোটিং অ্যাট দ্য সেম ডিস্টেন্স বিটুইন দেম। তাহলে টাইম কমপ্লিট, তোমরা নিশ্চিত চিন্তা ভাবনা করে ফেলেছো কি অ্যান্সার হবে। দেখে নেওয়া যাক কি আছে অ্যান্সার। মুভ টুয়ার্ডস ইচ আদার, দুটো অবজেক্ট একে অপরের দিকে সরে যাবে। কারণটা কি? এক্সপ্লেনেশন দেখো। সিন্স টু অ্যাস্ট্রোনটস আর ফ্লোটিং ইন গ্র্যাভিটেশনাল ফ্রি স্পেস, গ্র্যাভিটেশন ফ্রি, তার মানে ওখানে কোনো রকম গ্র্যাভিটেশনাল ফোর্স, এক্সটার্নাল কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স নেই, কিন্তু ওই যে দুটো অবজেক্ট আছে তাদের তো মাস আছে। ওই দুটো অবজেক্ট তারা তো একটা নির্দিষ্ট ডিস্টেন্সে আছে, ওরা নিজেরাই তো একটা ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যাপ্লাই করবে। তাহলে এবার দেখা যাক, দ্য অনলি ফোর্স অ্যাক্টিং অন দ্য টু অ্যাস্ট্রোনটস ইজ দ্য গ্র্যাভিটেশনাল পুল অফ দেয়ার মাসেস এফ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার, হুইচ ইজ অ্যাট্রাকটিভ ইন নেচার, হেন্স দে মুভ টুয়ার্ডস ইচ আদার। তাহলে জিনিসটা বোঝা গেল, গ্র্যাভিটেশন ফ্রি, কিন্তু অ্যাস্ট্রোনট দুজনে তাদের তো মাস আছে, তাদের মাসের কারণে তারা একটা ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যাপ্লাই করবে, সেই ফোর্সের কারণে একে অপরের দিকে পরপর শিফট করবে। নেক্সট কোশ্চেনে আমরা যাব। টু স্ফিয়ার অফ মাসেস এম অ্যান্ড ক্যাপিটাল এম অ্যান্ড স্মল এম আর সিচুয়েটেড ইন এয়ার অ্যান্ড দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন দেম ইজ এফ, দ্য স্পেস অ্যারাউন্ড দ্য মাসেস ইজ নাও ফিল্ড উইথ এ লিকুইড অফ স্পেসিফিক গ্র্যাভিটি 3। তার মানে কি, দুটো বস্তুর মাঝে আমরা একটা লিকুইডকে প্লেস করলাম, সেই লিকুইডটার জন্য গ্র্যাভিটেশনাল ফোর্স উইল নাও বি, কি চেঞ্জ হবে? তাহলে খুব গুরুত্বপূর্ণ, টাইম স্টার্ট করে দিলাম। অপশান আছে 3f, যেহেতু স্পেসিফিক গ্র্যাভিটি 3 টাইমস, তাহলে 3 গুণ হতে পারে। f মানে কোনো চেঞ্জ হবে না, f/3 মানে কি 1/3 হতে পারে, f/9 মানে কি 1/9 হতে পারে। তাহলে তোমরা থিওরি পড়ার সময় তোমরা একটা পয়েন্ট দেখেছো যে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ দ্য মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই যে মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট কথাটার অর্থ কি? মাধ্যমের ওপর নির্ভর করে না। তার মানে যে মাধ্যমই থাক না কেন দুটো বস্তুর মধ্যে, তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কোনো রকম এফেক্ট ফেলবে না, অর্থাৎ অ্যান্সার হবে কি এফ। এক্সপ্লেনেশন, গ্র্যাভিটেশনাল ফোর্স ডাজ নট ডিপেন্ডস আপন দ্য মিডিয়াম ইন হুইচ অবজেক্ট আর প্লেসড, যে মাধ্যমে আছে তার মধ্যে কোনো রকম তাদের ওপর কোনো রকম এফেক্ট ফেলবে না। থার্ড কোশ্চেন, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ রিকোয়ার্ড ফর, কি ক্ষেত্রে রিকোয়ার্ড? তাহলে আমাদের টাইম স্টার্ট করে দিয়েছি, হিট কনভেকশন, হিট কন্ডাকশন, হিট রেডিয়েশন, অল অফ দ্য অ্যাবাভ। তার মানে কোন পদ্ধতিতে গ্র্যাভিটেশনাল ফোর্স অবশ্যই প্রয়োজন? দেখো, কনভেকশন মানে কি তাপের পরিচলন, কন্ডাকশন মানে কি তাপের
পরিবহন, হিট রেডিয়েশন মানে কি তাপের বিকিরণ, অল অফ দ্য অ্যাবাভ মানে কি সবকটা প্রসেসে। তাহলে আমরা দেখে নিই অ্যান্সার কি। টাইম কমপ্লিট, সবাই আশা করি ভেবে নিয়েছো অ্যান্সার কি হবে, দেখে নাও। হিট কনভেকশন। তাহলে কেন হিট কনভেকশন দিলাম? কন্ডাকশন মানে কি পরিবহন, সলিড মিডিয়ামের মধ্যে হয়, গ্র্যাভিটেশনের প্রয়োজন লাগে না। কনভেকশন মানে কি পরিচলন। বায়ু যখন উত্তপ্ত হয় আমরা বলছি হালকা। হালকা কথাটা কখন বলবো? যখন গ্র্যাভিটি তার সঙ্গে রিলেটেড। ভারী বায়ু কখন বলবো? যখন গ্র্যাভিটি রিলেটেড। তাহলে গ্র্যাভিটি যদি না এফেক্ট করে হালকা ভারী বলতে পারবো না। তাহলে কনভেকশন পদ্ধতিতেই একমাত্র গ্র্যাভিটি রিলেটেড। রেডিয়েশন এবং কন্ডাকশন এরা গ্র্যাভিটির সঙ্গে ইনভলভ নয়, তাই আমরা এখানে অ্যান্সারটা দিয়েছি কি হিট কনভেকশন। এখানে দেখো একটা কন্টেনারকে আমরা হিট করছি, কন্টেনারের লিকুইডটা গরম হবে কনভেকশন মেথড, কন্টেনারটা গরম হচ্ছে কন্ডাকশন মেথড, এবং হট অবজেক্ট থেকে অর্থাৎ কি ওভেন থেকে ডাইরেক্ট হিটটা হাতে যাচ্ছে, এটা আসবে রেডিয়েশন প্রসেস অর্থাৎ তাপের বিকিরণ। নেক্সট, নিউটনস ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন অ্যাপ্লাইজ টু। নিউটনের ইউনিভার্সাল ল কোথায় আমরা অ্যাপ্লাই করব? তাহলে এটার অ্যান্সার কি হতে পারে? স্মল অবজেক্ট, হেভি অবজেক্ট, আবার প্ল্যানেটস আছে মানে কি হেভি অবজেক্ট, বোথ স্মল অ্যান্ড বিগ বডিজ, অনলি ভ্যালিড ফর সোলার সিস্টেম। তাহলে এটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোনটার ক্ষেত্রে নেব? স্মল অবজেক্টও হতে পারে, প্ল্যানেটসও হতে পারে, কিন্তু অনলি কথাটা লেখা আছে, এই অনলি কথাটার জন্য আমরা এই অ্যান্সারগুলোকে নিতে পারছি না। আবার তাহলে অ্যান্সার কি হবে? বোথ স্মল অ্যান্ড বিগ বডিজ। এই স্মল এবং বিগ বডি অর্থাৎ কি বৃহৎ বস্তু, ক্ষুদ্র বস্তু সবার ক্ষেত্রে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। নেক্সট কোশ্চেন নাম্বার 5, দ্য ভ্যালু অফ জি ভ্যারিজ উইথ। জি মানে কোন জি? ক্যাপিটাল জি নিয়েছি অর্থাৎ ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এই ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এইটা কার সঙ্গে ভ্যারি করবে? ভ্যারিজ উইথ অপশান আছে হাইট অ্যাবাভ দ্য আর্থ সারফেস, টাইম স্টার্ট, ডেপথ বিলো দ্য গ্রাউন্ড, রেডিয়াস অফ দ্য প্ল্যানেট, নান অফ দ্য অ্যাবাভ, নান অফ দিস। তাহলে আমরা কোন অপশানটাকে নিচ্ছি? আমরা এখানে রাইট অ্যান্সার করব কি? তোমরা প্রত্যেকে নিশ্চিত ভেবে নিয়েছো রাইট অ্যান্সার কি আসবে। দেখো রাইট অ্যান্সার কি, নান অফ দ্য অ্যাবাভ। কারণ এটার নাম ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। অর্থাৎ কি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট মানে মাধ্যমের ওপর নির্ভর করবে না, অবজেক্টের মাসের ওপর নির্ভর করবে না, এটা সমস্ত মিডিয়াম, সমস্ত মাস সবার ক্ষেত্রে, পুরো সিস্টেমের ক্ষেত্রে অলওয়েজ কনস্ট্যান্ট, তাই এরা এদের ওপর কখনো ডিপেন্ড করছে না। নেক্সট, ফোর্স অফ গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ইজ লিস্ট। গ্র্যাভিটেশনাল ফোর্স পৃথিবীর সারফেসে যদি আমরা মেজারমেন্ট করি, সারফেসের ওপর কোথায় বেশি কোথায় কম, সর্বত্র কখনো সেম হবে না। আমার ওপরে ইকুয়েটার যদি থাকে, আমি যদি ইকুয়েটারে থাকি তখন যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে, পোলে যদি চলে যাই গ্র্যাভিটেশনাল ফোর্স চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই সারফেসের ওপরে এক স্থান থেকে অন্য স্থানে যেতে গেলে গ্র্যাভিটেশনাল ফোর্স কিভাবে চেঞ্জ হয়, এই চেঞ্জটাকে আমরা দেখব। টাইম স্টার্ট, কি অ্যান্সার হবে তোমরা ভেবে নিয়েছো? অ্যাট দ্য ইকুয়েটার, অ্যাট দ্য পোল, অ্যাট দ্য পয়েন্ট ইন বিটুইন ইকুয়েটার অ্যান্ড এনি পোল, নান অফ দ্য ইচ। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার আসবে অ্যাট দ্য ইকুয়েটার। অ্যাকচুয়ালি ইকুয়েটার হচ্ছে কিছুটা স্ফীত, পোল হচ্ছে কিছুটা চাপা। তাহলে পৃথিবীর সেন্টার থেকে যদি দেখা যায় ইকুয়েটারের ডিস্টেন্স বেশি, ডিস্টেন্স যদি বেশি হয় তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স কমে যাচ্ছে। এবং শুধু এটা নয়, পৃথিবীর রোটেশনেরও একটা এফেক্ট থাকে। ইকুয়েটার পজিশনে পৃথিবীর রোটেশনের কারণে সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে অবজেক্টের ওপর, সেই কারণে গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা কিছুটা কম অনুভব করি। কিন্তু পোল যেহেতু অ্যাক্সেসের ওপর আছে, যেহেতু তার রোটেশনাল অ্যাক্সেস এইভাবে ঘুরছে, এই অ্যাক্সেসের ওপরে পোল থাকার কারণে এখানে সেন্ট্রিফিউগাল ফোর্সের এফেক্টটা নেই। সেই কারণে ইকুয়েটারে গ্র্যাভিটেশনাল ফোর্স কম হবে এবং গ্র্যাভিটিও কম হবে। পোলে গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি হবে এবং পৃথিবীর যে রোটেশন, সেই রোটেশনটা কিন্তু এখানে কাজ করবে না। নেক্সট, টু আইডেন্টিক্যাল স্ফিয়ার অফ গোল্ড আর ইন কন্ট্যাক্ট, টাইম স্টার্ট, প্রত্যেকে দেখে নাও অ্যান্সার কি হবে। উইথ ইচ আদার দ্য গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন বিটুইন দেম ইজ। তাহলে কোন অ্যান্সার নেব? ডাইরেক্টলি প্রপোর্শন টু দ্য স্কোয়ার অফ দ্য রেডিয়াস, ডাইরেক্টলি প্রপোর্শন টু দ্য কিউব অফ দ্য রেডিয়াস, ডাইরেক্টলি প্রপোর্শন টু দ্য ফোর্থ পাওয়ার অফ দ্য রেডিয়াস, ইনভার্সলি প্রপোর্শন টু দ্য স্কোয়ার অফ দ্য রেডিয়াস। প্রত্যেকে ভাবছো কি অপশান সি, তাই তো? না, এখানে কিন্তু অপশান সি নয়। দেখে নাও অ্যান্সার কি আসছে, অপশান সি।
দেখে নাও অপশন ডিটা কিন্তু হবে না। কারণটা কি? ইনভার্সলি প্রপোর্শন টু দ্য স্কোয়ার অফ দ্য রেডিয়াস। এইটা যদি কেউ ভেবে থাকো তাহলে কিন্তু বাবা ভুল। কারণ এই যে ইনভার্সলি স্কোয়ার, এটা কিন্তু আমরা ইনভার্স স্কোয়ার ল থেকে জানি, এফ প্রপোর্শন 1/r স্কোয়ার। বাট আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে মাস থেকে রেডিয়াস। কিভাবে আসছে? রো মানে কি ডেন্সিটি, 4r/r³ মানে কি ভলিউম অফ দ্য স্ফিয়ার। সেখান থেকে মাসকে যদি আমরা কন্ট্যাক্ট যদি চেঞ্জ করি, তাহলে মাসের ভ্যালুকে চেঞ্জ করার ফলে এফ এর ইকুয়েশন আমরা পাচ্ছি এফ প্রপোর্শন r⁴। অপশন সি ইজ দ্য কারেক্ট, ডিটা কিন্তু হবে না। যারা যারা সি ভেবেছো তারা ঠিক ভেবেছো, যারা ডি ভেবেছো তারা হবে না, তারা ভুল। কারণটা আমি এখানে এক্সপ্লেনেশনটা করে দিলাম, এটা দেখে নিও, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নেক্সট কোশ্চেন নাম্বার 8, ইফ দ্য মাস অফ দ্য সান ওয়ার 10 টাইমস স্মলার অ্যান্ড দ্য ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ওয়ার 10 টাইমস লার্জার ইন ম্যাগনিটিউড, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট। এদের মধ্যে কোনটা কারেক্ট নয়, মানে কি রং স্টেটমেন্ট। রং স্টেটমেন্ট তোমাকে এখান থেকে বের করতে হবে। রেন ড্রপস উইল ফল ফাস্টার, ওয়াকিং অন দ্য গ্রাউন্ড উড বিকাম মোর ডিফিকাল্ট, জি অন দ্য আর্থ উইল নট চেঞ্জ, টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম অন দ্য আর্থ উড ডিক্রিজ। তাহলে কোনটা হবে? দেখে নি অ্যান্সার কি? অপশন সি, জি অন দ্য আর্থ উইল নট চেঞ্জ। কিভাবে আসছে দেখো, এক্সপ্লেনেশনটা আমি দিয়ে দিয়েছি, এক্সপ্লেনেশনটা ফলো করো। মাস অফ সান ms/10 g' 10g, যেভাবে লেখা আছে, মাস অফ দ্য সান ওয়ার 10 টাইমস স্মলার অ্যান্ড দ্য ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ওয়ার 10 টাইমস লার্জার। জি এর ভ্যালু 10 গুণ হয়েছে, মাস 10 গুণ কমে গেছে। এই ভ্যালুটাকে বসাও, বসালে আমরা কি পাচ্ছি? 10g/r²। এমই মানে কি? আর্থের মাস। তাহলে এখানে 10g পাচ্ছি, মানে কি 10 টাইমস গ্রেটার হয়ে গেছে। তাহলে রেন ড্রপস উইল ফল ফাস্টার, ওয়াকিং অফ দ্য গ্রাউন্ড উড বিকামস মোর ডিফিকাল্ট। হতেই পারে, কারণ জি যদি বেড়ে যায় তাহলে রেন ড্রপ ফল ফাস্টার পড়বে এবং আমাদের হাঁটতে গেলে অসুবিধা হবে, কারণ কি গ্র্যাভিটি বেড়ে গেছে, ওজন বেড়ে গেছে, হাঁটতে গেলে আমরা কষ্ট অনুভব করব। তাহলে ভুল স্টেটমেন্ট এখানে জিজ্ঞেস করেছে, ফলোয়িং ইজ নট কারেক্ট। তাহলে অ্যান্সার কি হবে? জি অন দ্য আর্থ উইল নট চেঞ্জ। এটাই একমাত্র নট, মানে রং অ্যান্সার, নট কারেক্ট। নেক্সট, which of the following is true of two objects of different masses falling freely near the surface of the moon? Which of the following is true of two objects? টাইম স্টার্ট করে দিলাম, তোমরা অ্যান্সারগুলো দেখতে থাকো। They both have different acceleration, they have the same velocities at any instant, they experience forces of the same magnitude, they change their inertia. তাহলে এখানে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার দেখো, দে বোথ হ্যাভ ডিফারেন্ট অ্যাক্সিলারেশন। অ্যাকচুয়ালি তাদের ত্বরণটা আলাদা হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন টু অবজেক্ট ইজ এফ। দুটো বস্তুর মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স ধরে নিয়েছি এফ। ইফ মাসেস অফ দ্য বোথ অবজেক্ট আর হাফ, মানে তাদের ভরগুলোকে আমরা হাফ করে দিয়েছি, উইথাউট অল্টারনেটিং দ্য ডিস্টেন্স বিটুইন দেম, দেন দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স উড বিকাম। তাহলে ডিস্টেন্সটাকে যদি আমরা উইথাউট অল্টারনেটিং বলেছে, না চেঞ্জ করে আমরা যদি রাখি, তাহলে কিভাবে ফোর্সটা ভ্যালিড করবে? তাহলে দেখে নেওয়া যাক অ্যান্সার কি। f/4 হবে, এখানে অ্যান্সারটা আসবে f/4। এই অ্যারোশনটা কিন্তু বি নয়, এটা কিন্তু এর সোজা, ঠিক আছে? এটা হচ্ছে f/4। অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশনাল ফোর্স F between two bodies m1 and m2 separated by distance d is given by F equal to g m1 m2 by d square। তাহলে এখানে চেঞ্জ করেছি আমরা মাস m1/2 m2/2, তাহলে এখানে আমরা পাচ্ছি g m1 m2 by 4 d square, দ্যাট ইজ দ্য f/4। তাহলে এখানে আমরা রাইট অ্যান্সার কি নেব? এই অ্যারো সাইনটা অ্যাকচুয়ালি হচ্ছে f/4, ঠিক আছে? এটা f/4। ওকে, তাহলে আজকে আমরা যে পার্টটুকু আমরা আলোচনা করলাম, গ্র্যাভিটেশনাল ফোর্স কাকে বলে, গ্র্যাভিটেশনাল ফোর্সের কি কি ফিচার্স আছে, এখান থেকে কি ধরনের প্রয়োজনীয় কোশ্চেন হতে পারে, কনসেপচুয়াল কোশ্চেন, ম্যাথমেটিক্যাল কোশ্চেন
এবং থিওরি বেস কোশ্চেন সবটাই কিন্তু আমরা আজকের আলোচনা করলাম। তাহলে এখান থেকে শুধু যে একটা কোশ্চেন পড়বে তা নয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখান থেকে আলোচনা করলাম। কি কি বলতো? ডেইলি লাইফের কিছু ঘটনা, টাইডাল এফেক্ট কিভাবে হচ্ছে, আমাদের দিনরাত্রির যে চেঞ্জ, আমাদের সারা শরীরে যে আমাদের যে মলিকিউল সেলগুলো আছে এদের মধ্যে কি প্রকার ফান্ডামেন্টাল ফোর্স কাজ করে, এই সবটাই কিন্তু আমরা আজকের আলোচনা করলাম। এই ফান্ডামেন্টাল ফোর্সগুলোর মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে একটা পার্ট, সেটাকে নিয়ে আমরা আজকের একটু বিস্তর আলোচনা করলাম, তাদের থিওরি পার্ট। এর পরবর্তী ক্লাসে আমরা আসবো গ্র্যাভিটি অর্থাৎ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। তোমরা কন্টিনিউ এই ধরনের ক্লাসগুলোকে ফলো করো। আমাদের রাইসমার্ট বাংলা যে ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে নাও, যারা এখনো সাবস্ক্রাইব করোনি। কন্টিনিউ তোমরা এই চ্যানেলটাকে ফলো করবে। নির্দিষ্ট টাইমে একটা নির্দিষ্ট সময়ে আমাদের এই ক্লাসগুলো দেওয়া হয়, থিওরি কোশ্চেন সমস্ত কিছু আমরা আলোচনা করব। তাহলে আজকের এই পর্যন্ত। শুভ সন্ধ্যা সবাইকে, আবার সবাই ভালো থেকো।